তোমাদের কি এর আগে কোনো ক্লাস ছিল? ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। অ্যাজ ইউ নো যে আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকে আমরা শুরু করব। আশা করি তোমাদের সবার সামনে আমাদের টেক্সট বইটা আছে। তোমরা যদি টেক্সট বইটা খোলো তাহলে খুব ভালো হবে। প্লিজ গো টু ইয়োর টেক্সট বুক, পেজ নাম্বার 49। আমরা পেজ নাম্বার 49, 50 এই জায়গাগুলো থেকে শুরু করে তারপরে আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দিব, এন্ড করব। Let me go to the PowerPoint slides যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি স্ক্রিন শেয়ার করছি। যদি না দেখতে পাও আমাকে জানিও। এই স্লাইডটা বিশেষ করে খেয়াল করো যে আমাদের যে মানে মূল যে সূত্র, অর্থাৎ বলতে পারো যে হোল অ্যাকাউন্টিং, পুরো অ্যাকাউন্টিং যেই ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই যে ডেবিট ক্রেডিট রুলস, এটাকে আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে অ্যাবসলিউটলি মনে রাখতে হবে। অ্যাবসলিউটলি মানে ভুললে চলবে না, একদম পাকাপাকি ভাবে মনে রাখতে হবে। তো আশা করি তোমরা এটা মনে রেখেছো, এবং এই যে ইনক্রিজ ডিক্রিজ যে রুলস, এগুলোকে আমাদের অ্যাপ্লাই করতে হয়। জার্নাল করার সময় অ্যাপ্লাই করতে হয়, তারপরে আবার রেজাল্ট করার সময় এটাকে অ্যাপ্লাই করতে হয়। আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম, সেই প্রবলেমটা ছিল পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি প্রবলেম। অ্যাজ ইউ নো যে এই পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি প্রবলেম আমাদের সাথে সাথে 5 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত প্রসিড করবে। সো এটা তোমাদেরকে অবশ্যই খুব ভালো করে বুঝতে হবে, ফলো করতে হবে। এই ছিল পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সির চার্ট অফ অ্যাকাউন্টস। যে চার্ট অফ অ্যাকাউন্টসটা তোমাদের বইয়ে 46 পৃষ্ঠায়, ইন পেজ 46। যারা বই খুলেছো তারা বই খুলে দেখো, ইন পেজ 46 এই চার্ট অফ অ্যাকাউন্টসটা আছে। তো চার্ট অফ অ্যাকাউন্টস সামনে রেখে আমরা যেটা করেছি সেটা হলো যে পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সির অক্টোবর মাসের যে ট্রানজেকশন গুলো, সেই ট্রানজেকশন গুলো প্রথমে আমরা অ্যানালাইসিস করেছি এইভাবে যে কোনটা বাড়ছে কমছে, অ্যাসেট বাড়ছে না লায়াবিলিটি বাড়ছে
না ওনার সিকিউরিটি বাড়ছে, না রেভিনিউ বাড়ছে, না এক্সপেন্স বাড়ছে, ইনক্রিজ ডিক্রিজটা আমরা বিশ্লেষণ করছি। তারপরে আমরা আইডেন্টিফাই করে নিচ্ছি যে উইচ অ্যাকাউন্ট ইজ ইনক্রিজিং, উইচ অ্যাকাউন্ট ইজ ডিক্রিজিং। তো একটা ডেবিট করছি, আরেকটা অবশ্যই ক্রেডিট করছি। দেয়ার ক্যান নট বি টু ডেবিটস অর দেয়ার ক্যান নট বি টু ক্রেডিটস। এভাবেই আমরা প্রসিড করে যাচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা ট্রানজেকশন যেখানে আমরা শেষ আলোচনায় ছিলাম যে অন October 2 a $1,200 cash advance is received from a client. একজন ক্লায়েন্টের কাছ থেকে $1,200 ক্যাশ অ্যাডভান্স পেয়েছে পায়োনিয়ার। তো কেন পেয়েছে? for advertising services expected to be completed by December 31. December 31 এর মধ্যে একটা অ্যাডভার্টাইজিং সার্ভিস প্রোভাইড করা হবে, সেই জন্য আগাম $1,200 ক্যাশ নিয়েছে। তো যখন রেভিনিউকে আগাম নেওয়া হয় তখন সেটাকে আমরা ক্লিয়ার রেভিনিউ অ্যাকাউন্টে রেকর্ড করতে পারি না, সেটা হয়ে যায় লায়াবিলিটি। এই ধরনের লায়াবিলিটি আমাদের এই চার্ট অফ অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টিফাই করা আছে, যেটার নাম হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ। তো ওইখানে আমাদেরকে এটা ক্রেডিট করতে হবে বিকজ লায়াবিলিটি বাড়ছে আর ক্যাশ আমাদের অ্যাসেট বাড়ছে, সো ক্যাশ উইল বি ডেবিট। So this will be the journal entry, cash debit, unearned service revenue. টাইটেলটা একটু ভুল আছে, unearned service revenue will be credit. আর রেফারেন্স নাম্বার তো আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট থেকে আমরা পাচ্ছি, ডেটটা ডেট মতো ঠিক মতো লিখতে হবে, আর এক্সপ্লেনেশন তোমার নিজের মতন করে দিতে হবে। এখানে যেমন লেখা আছে যে কার কাছ থেকে পেলাম অ্যাডভান্স, কেন, তো ওটা নিজের ল্যাঙ্গুয়েজে লিখে দিতে হবে। আর সেই সাথে জার্নাল শেষ করে দেন অথবা পরবর্তীতে পোস্টিংটা দিয়ে নিতে হবে। দুটো অ্যাকাউন্ট টাইটেলে গিয়ে একটা ডেবিট আর একটা ক্রেডিট। এখানে October 3 যে ট্রানজেকশন সেটা দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে অফিস রেন্ট। অফিস রেন্ট ফর অক্টোবর ইজ পেইড ইন ক্যাশ। অক্টোবর মাসের অফিস ভাড়া নগদ টাকা দিয়ে পরিশোধ করা হলো। সো আমরা কি দেখতে পাচ্ছি, এক্সপেন্স রেন্ট ইজ ইনক্রিজিং and cash is decreasing. So এন্ট্রিটা হবে rent expense debit, কারণ এক্সপেন্স বাড়লে এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট হয়, আর ক্যাশ যেহেতু অ্যাসেট কমেছে, সো ইট উইল বি ক্রেডিট। তো জার্নাল এন্ট্রিটা দেখে নেই, October 3 রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। পোস্টিংটা দিয়ে নেই সাথে সাথে রেন্ট অ্যান্ড ক্যাশ। এই পোস্টিং এর ব্যাপারে আমি বলেছিলাম যে এখানে যদিও স্লাইডে পরপর দেখানো আছে, মানে জার্নালের সাথে সাথেই দেখানো আছে সুবিধার জন্য, কিন্তু এটা পরে করলেও চলবে, আগে জার্নাল গুলো শেষ করে নিয়ে আমরা পোস্টিং এর কাজে হাত দিতে পারি। এরপরে দেখো October 4 $600 পেইড 1 year ইন্স্যুরেন্স পলিসি। একটা ইন্স্যুরেন্স পলিসি কেনা হলো 1 ইয়ারের জন্য। আমরা কিন্তু মান্থলি হিসাব করছি, সো এখন অক্টোবর মাস, কিন্তু এটা সেপ্টেম্বর 30 নেক্সট ইয়ারের জন্য, ওই পর্যন্ত সময়কালের জন্য পে করা হয়েছে। তাহলে এটা এক ধরনের অ্যাসেটে কনভার্ট হলো, মানে এক্সপেন্স যদিও, কিন্তু এক্সপেন্স পেইড ইন অ্যাডভান্স উইল অলওয়েজ বি কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাসেট, এবং সেই অ্যাসেটের নাম হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। এই যেহেতু ইন্স্যুরেন্স সেহেতু এটা প্রিপেইড ইন্স্যুরেন্স। যদি এটা রেন্ট হতো, আগে আগাম দেওয়া হলো রেন্ট, তাহলে আমরা বলতাম প্রিপেইড রেন্ট। তো প্রিপেইড কথাটা সাথে এক্সপেন্সের আগে দিলে সেটা হয়ে যায় অ্যাসেট। এখানে একটা অ্যাসেট হলো ইনক্রিজ, যেটা প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, আর ক্রেডিট হচ্ছে ক্যাশ, ক্যাশ ক্রেডিট, কারণ ক্যাশ কমে যাচ্ছে। সো আমাদের জার্নাল এন্ট্রি হবে এরকম, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তোমাদের মনে যে কোনো প্রশ্ন আসলে কিংবা না বুঝতে পারলে আমাকে কিন্তু প্রশ্ন করবে, ঠিক আছে? তো যেটা বললাম যে এক্সপেন্স যদি আগাম দিয়ে দেওয়া হয় তাহলে এটা অ্যাসেট হয়ে যায়, যেমনি যদি রেভিনিউ আগাম পেয়ে যায় তাহলে সেটা লায়াবিলিটি হয়ে যায়। এটা ওটার উল্টো। রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স মনে রাখতে হবে, রেভিনিউ নর্মালি ক্রেডিট, কিন্তু যদি এটা আগাম পেয়ে যায় রেভিনিউ তাহলে ওটা ক্রেডিটই হবে কিন্তু লায়াবিলিটিতে। আবার
এক্সপেন্স নরমালি ডেবিট, কিন্তু যদি আগাম পে করে ফেলি তাহলে সেটা হয়ে যাবে অ্যাসেট। এক্সপেন্স টাইটেলে রেকর্ড না করে অ্যাসেট টাইটেলে রেকর্ড করতে হবে। তো এই সাথে পোস্টিং হয়ে গেল। তারপরে আমরা দেখি on October 5, October 5 তারিখে an estimated 3 months supply of advertising materials is purchased. 3 মাসের আগাম অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ কিনে ফেলা হলো। এখন পারচেজটা হয়েছে অন অ্যাকাউন্টে, খেয়াল করো, পারচেজ অন অ্যাকাউন্ট মানে কোনো ক্যাশ পেমেন্ট হয়নি। তাহলে একটা লায়াবিলিটি ক্রিয়েট হলো আর একটা অ্যাসেট আমাদের ইনক্রিজ হলো, কারণ অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, এগুলো আমাদের অর্গানাইজেশনে পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সিতে আসলো। সো দিজ আর অ্যাসেট আন্ডার দ্য টাইটেল অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ। এখানে টাইটেলটা দেখতে পাচ্ছ। আর ক্রেডিট হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, কারণ অ্যাকাউন্টস পেয়েবলে ওইটা লায়াবিলিটিটা রেকর্ড করতে হবে, যেটা পরে পরিশোধ করতে হবে। যদি এটার জন্য পারচেজড অন ক্যাশ হতো তাহলে ক্যাশ ডিক্রিজ করতো, কিন্তু বলেই দেওয়া হয়েছে যে পারচেজড অন অ্যাকাউন্ট, সো অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটিকে ক্রেডিট করতে হবে ইনস্টিড অফ ক্যাশ, ক্যাশের বদলে। সো জার্নাল এন্ট্রিটা হচ্ছে অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এন্ড পোস্টিংটা আমরা সাথে সাথে দিয়ে নিলাম দুটো অ্যাকাউন্টে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। তারপরে এটা দেখো, এই ইভেন্টটা দেখো, October 9 hire 4 employees to begin work on October 15. অক্টোবর 15 তারিখে কাজ শুরু করবে এই শর্তে 4 জন এমপ্লয়িকে হায়ার করা হলো, ভাড়া করা হলো। সো প্রতিটা এমপ্লয়ির ব্যাপারে শর্ত হলো যে 5 দিন তারা উইকলি কাজ করবে, শনি রবি বাদ দিয়ে, এবং 5 দিনের জন্য $500 তারা পাবে, প্রতিদিন 100 করে। এরকম 4 জন এমপ্লয়ি। তো এখন এটাকে রেকর্ড করতে হবে না, কারণ আমরা October 9 তাদেরকে হায়ার করেছি, কিন্তু তারা কাজ শুরু করবে October 15। যখন তাদের পেমেন্টের প্রশ্ন আসবে, অর্থাৎ তাদেরকে যখন আমরা স্যালারি পে করব, ঠিক তখন আমরা জিনিসটাকে রেকর্ড করব। এই হচ্ছে ব্যাপার। সো এখানে ডেবিট ক্রেডিট অ্যানালাইসিসটা দরকার নাই, ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস ইজ নট নিডেড, কারণ এটা ট্রানজেকশন হয়নি। তারপরে দেখো October 20, CR Bard withdraws 500 cash for personal use. ব্যক্তিগত প্রয়োজনে পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সির যিনি মালিক তিনি ড্রয়িংস করলেন। উইথড্র মানে ড্রয়িংস, ড্রয়িংস করলে কি হবে, যে ক্যাশ কমে যাচ্ছে প্রতিষ্ঠানে, কারণ উনি টাকা নিচ্ছেন। সো ক্যাশ ইজ ক্রেডিট, এখানে দেখো ক্যাশ ক্রেডিট। আর যেহেতু ওনার এটা স্পেশাল একটা টাইটেল, যেটা ড্রয়িংস বলাই আছে, ওনার সিকিউরিটির নেগেটিভ সাইডটা CR Bard ড্রয়িংস, সেই অ্যাকাউন্টে ডেবিট হবে। সো জার্নাল এন্ট্রিটা আমরা করে নিতে পারি এইভাবে, on October 20 CR Bard drawing debit cash credit, সেই সাথে পোস্টিংটা দিয়ে নিব। টি অ্যাকাউন্টে করলে এই যে ডেবিট সাইড এটা বাম পাশ আর ক্রেডিট সাইড ডান পাশ। আর যদি 3 কলাম ফরম্যাটে করি তাহলে ডেবিট ডেবিট কলামে, ক্রেডিট ক্রেডিট কলামে, সেই সাথে রানিং ব্যালেন্স যোগ বিয়োগ করে টুকে দিতে হবে। তারপরে দেখো October 26 এমপ্লয়ি স্যালারি, ওই যে যাদেরকে হায়ার করা হলো 4 জন এমপ্লয়িকে $500 করে পার মান্থ। তো 2 সপ্তাহ চলে গিয়েছে, 2 সপ্তাহ পার হওয়ার সাথে সাথে $400 তাদের পাওনা হয়েছে, ওড মানে পাওনা হওয়া, সেটাকে ক্যাশ পে করা হলো। তাহলে কি করতে হবে, ক্যাশ পে করলে ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ ইজ ডিক্রিজিং, সো ক্যাশ ইজ অ্যান অ্যাসেট, ক্যাশ শুড বি ক্রেডিট, and salaries expense increasing, so salaries expense should be debit. তো আমরা জার্নালটা করে নিলাম এইভাবে, salaries expense debit, ক্যাশ ক্রেডিট, পোস্টিংটাও দিয়ে নিলাম। তারপরে October 31 কি হলো খেয়াল করো, রিসিভড মানে হচ্ছে যে আমরা পেলাম,
মানে পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি পেল $10,000 পেল, তো ক্যাশ পেল, সো ক্যাশ ইজ ডেফিনেটলি ইনক্রিজিং হিয়ার। ক্যাশ ডেবিট হবে, কারণ ক্যাশ ইনক্রিজ, ক্যাশ ইজ অ্যান অ্যাসেট, ক্যাশ ইনক্রিজ করলে ডেবিট হবে। আর ক্রেডিট হবে কি, এখানে অ্যাডভার্টাইজিং সার্ভিসের জন্য আমরা রেভিনিউ আর্ন করেছি, সো রেভিনিউ ইনক্রিজ করছে। অ্যাডভার্টাইজিং সার্ভিস রেভিনিউ নামে আছে চার্ট অফ অ্যাকাউন্টসে, সো সার্ভিস রেভিনিউ উইল বি ক্রেডিট। এখানে যদিও টাইটেলটা ভুল আছে, খেয়াল করো, এটা সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে, ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আর সেই সাথে পোস্টিং দিয়ে দিতে হবে। তো এই হলো আমাদের জার্নাল এবং লেজার। এখন যেটা তোমাদের বইয়ে তোমরা দেখতে পাচ্ছ, বই খোলো সবাই, বই খুলে 52 পৃষ্ঠায় যাও। 52 পৃষ্ঠায় তুমি দেখতে পাচ্ছ যে তোমার এই যে কয়টা জার্নাল আমরা করলাম পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সির জন্য, এই অক্টোবর মাসের সবগুলো জার্নাল এখানে দেওয়া আছে। 9টা জার্নাল এন্ট্রি, 10টা ইভেন্ট ছিল, একটা আমরা এন্ট্রি দিই নাই কারণ সেটা ট্রানজেকশন ছিল না, বাকি 9টা ছিল ট্রানজেকশন। 9টা ট্রানজেকশনের জন্য আমরা এখানে জার্নাল এন্ট্রি করেছি এবং 9টা জার্নাল এন্ট্রি করেছি। খেয়াল করো পেজ 52, সবাই বইটা খোলো, খুলে দেখে নাও। 52 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ? পেজ 52 খোলো, বই দেখতে হবে কারণ এটা সবকিছু কিন্তু স্লাইডে থাকবে না, তোমাদের বই খুলে বই দেখতে হবে আমার সাথে সাথে। আশা করি বই সবাই কিনেছো, তাই না? কে দেখতে পাচ্ছ বলো? জি স্যার। হ্যাঁ, ওকে, গুড। তো বইয়ে তুমি দেখতে পাচ্ছ যে পেজ 52 তে খুবই সুন্দর করে জার্নালটা দেখানো হয়েছে, ঠিক তোমরা এইভাবেই করবে। এখন প্রশ্ন হতে পারে কি রকম, প্রশ্ন হবে এরকম যে তোমাদেরকে এরকম 10 থেকে 15টা ট্রানজেকশন দেওয়া থাকবে, সেই ট্রানজেকশন গুলো থেকে তুমি প্রথমে জার্নাল করবা, তারপরে তুমি দেখো ইন পেজ 53, পেজ 53 তে যাও। পেজ 53 এ দেখো যে 3 কলাম ফরম্যাট অর 6 কলাম ফরম্যাট, অথবা যেটাকে বলা হয় রানিং ব্যালেন্স অ্যাকাউন্ট, সেই রানিং ব্যালেন্স অ্যাকাউন্ট ফরম্যাটে এই যে সবগুলো জার্নাল এন্ট্রির জন্য পোস্টিং দেওয়া হয়েছে। এখানে 12টা অ্যাকাউন্ট ইনভলভ, গুনে দেখো 12টা অ্যাকাউন্ট ইনভলভ। 12টা অ্যাকাউন্টের মধ্যে আমার কয়টা জায়গাতে এন্ট্রি হয়েছে, যেহেতু 9টা জার্নাল এন্ট্রি, তো 9 দুগুণে 18, 18 জায়গাতে এই ফিগারটা পড়েছে, মানে এন্ট্রি হয়েছে ডেবিট ক্রেডিট। সো ক্যাশ অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছ যে ক্যাশ অ্যাকাউন্টে 10,000 ডেবিট, আবার 900 ক্রেডিট, এরকম করে ডেবিট ক্রেডিট দুই পাশে আছে। কোনো কোনো অ্যাকাউন্টে শুধু ডেবিট আছে, কোনো কোনো অ্যাকাউন্টে শুধু ক্রেডিট আছে। এইভাবে যেই অ্যাকাউন্টে যেভাবে জার্নাল এন্ট্রি অনুযায়ী পোস্টিং করা দরকার ছিল, আমরা সেইভাবে পোস্টিংটা দিয়েছি। দেওয়ার পরে আমরা 12টা অ্যাকাউন্ট টাইটেল এখানে পাচ্ছি, যেগুলো এক্স্যাক্টলি এরকম ভাবেই করতে হবে, এরকম ভাবে 53 পেজে দেখানো হচ্ছে। এখন A4 সাইজ পেপারে তুমি এইভাবে সাইড বাই সাইড কোনো অ্যাকাউন্ট প্লেস করতে পারবে না, অত জায়গা নাই। তোমার লেখা, হাতের লেখা একটু বড় হয়ে গেলে তুমি একটা টাইটেল উপরে দিলে তার নিচে আরেকটা, তাহলে একটা A4 সাইজ পেপারে তুমি 4 থেকে 5টা লেজার অ্যাকাউন্ট করতে পারো। তো 5টা লেজার অ্যাকাউন্ট যদি করো, এটার জন্য তোমার 3 পৃষ্ঠার মধ্যে তুমি এই লেজার গুলো করবে। আর জার্নালের জন্য তোমার A4 সাইজ কাগজের 1 পৃষ্ঠাতেই হয়ে যাবে। এবং ঠিক এইভাবে লিখতে হবে, উপরে টাইটেল দিবে পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি জেনারেল জার্নাল, তারপরে পেজ J1, তারপরে 5টা কলামের 5টা কলাম টাইটেল, ডেট, অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট ক্রেডিট, এইভাবে দিয়ে স্কেল দিয়ে ছক টেনে তারপরে ঘর করে নিয়ে সুন্দর করে এইভাবে জার্নাল এন্ট্রি করতে হবে। একইভাবে এখানে লিখবে পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি জেনারেল লেজার, তারপরে ছক করে করে সবগুলো যে 12টা যে লেজার অ্যাকাউন্ট, এই 12টা লেজার অ্যাকাউন্ট পর পর দেখিয়ে দিতে হবে। এবং সেই সাথে ওই
কলাম টাইটেল গুলো যেমন ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স এবং অ্যাকাউন্ট টাইটেল এবং অ্যাকাউন্ট নাম্বার এটাও দিতে হবে। তো এক্সপ্লেনেশন কলাম সবসময় ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক বইয়ে যেভাবে যেটা দেখানো হয়েছে তুমি সেইভাবেই সেই জায়গাতে সেভাবেই করবে, কোনো নিজের থেকে কিছু এক্সট্রা তৈরি করবে না, কিংবা আগে যা শিখেছো ইন্টারমিডিয়েট কিংবা ক্লাস 9-10 এগুলো অ্যাপ্লাই করবে না। এখানে বই যেভাবে দেখাচ্ছে এক্স্যাক্টলি ইন দিস ফরম্যাট তোমাকে শিখতে হবে। আই রিপিট, যেটা আমি বারবার বলি, বুক ইজ দ্য বেস্ট টিচার, ইট ইজ বেটার দ্যান মি, আমার চাইতেও বড় টিচার বই। সুতরাং বই থেকে ফলো করতে হবে, বই যেভাবে দেখাচ্ছে যেটা যেরকম সেটাই স্ট্যান্ড করবে, বুঝতে পারছো? সেটাই তোমাকে শিখতে হবে ঠিক সেভাবে। তারপরে যখন জার্নাল হয়ে গেল, লেজার গুলো হয়ে গেল, তারপরে কি? তারপরে চলে যাও ইন পেজ 54 এ একটা স্টেটমেন্ট A4 সাইজ পেপারে করতে হয়, যেটার নাম হচ্ছে দি ট্রায়াল ব্যালেন্স। স্পেলিংটা খেয়াল করো, TRIAL, এটা কিন্তু TRAIL না। AIL হলে অন্য একটা মিনিং হয়ে যায়, ট্রেইল মানে পিছিয়ে থাকা, আর এটারও মিনিং আছে ট্রায়াল মানে পরীক্ষা, কিন্তু এখানে পরীক্ষা করার জন্য ব্যালেন্স, যদিও ট্রায়াল ব্যালেন্স বলা হচ্ছে যে আমরা পরীক্ষা করে দেখছি যে আমাদের ডেবিট সাইড ইকুয়ালস টু ক্রেডিট সাইড হচ্ছে কিনা। তবে ট্রায়াল ব্যালেন্স কেন নাম দেওয়া হয়েছে এটা আমি জানি না, এটা যুগ যুগ ধরে চলে আসছে। ইটস কল্ড এ ট্রায়াল ব্যালেন্স। অ্যান্ড হোয়াট ইজ এ ট্রায়াল ব্যালেন্স? ট্রায়াল ব্যালেন্স হচ্ছে এ লিস্ট অফ অ্যাকাউন্টস। এই যে 12টা টাইটেল হলো লেজারের, যে টাইটেল গুলো আমাকে ইউজ করতে হলো, সেই টাইটেল গুলো নিয়ে আমি একটা শিট অফ পেপারে লিখছি, টাইটেল গুলো লিখছি, এন্ড রাইট হ্যান্ড সাইডে দুটো কলাম করছি অ্যামাউন্টের জন্য, টাকার জন্য, এবং ডেবিট 1 টাকা, ক্রেডিট টাকা, এবং সেই টাইটেলের সামনে আমি ডেবিট সাইডে ডেবিট ব্যালেন্সটা লিখছি, ক্রেডিট সাইডে ক্রেডিট ব্যালেন্সটা লিখছি। এখন ব্যালেন্স কোনটা? এই যে যেটা বলছে ব্যালেন্স, এই ব্যালেন্সটা হচ্ছে লাস্ট ফিগার অফ দি 3 কলাম ফরম্যাট। 3 কলাম ফরম্যাট হলে লাস্ট ফিগার, 3 কলাম বলো কিংবা 6 কলাম বলো, এটা হলে একেবারে শেষের যে ফিগার সেটাই হচ্ছে ওই অ্যাকাউন্টের ব্যালেন্স। আর যদি টি অ্যাকাউন্ট হয় তাহলে কি হবে? টি অ্যাকাউন্ট হলে ডেবিট সাইড আলাদা করে ক্যালকুলেটরে যোগ দিতে হবে, ক্রেডিট সাইড আলাদা করে ক্যালকুলেটরে যোগ দিতে হবে, তারপর ডেবিট ক্রেডিট যোগ দিয়ে আবার বিয়োগ দিয়ে আমাকে ব্যালেন্স বের করতে হবে। ভারী সাইডটা যেটা, সেটার সাথে এই ব্যালেন্সের পরিচয় হবে, মানে ডেবিট সাইড ভারী হলে ব্যালেন্স, ক্রেডিট সাইড হলে ক্রেডিট ব্যালেন্স। অর অন্যভাবে যদি চিন্তা করো তাহলে ইনক্রিজ ইজ অলওয়েজ দ্য ডিফল্ট সাইড অফ দি ব্যালেন্স। ইনক্রিজ মানে অ্যাসেট ইনক্রিজ করলে অ্যাসেট ডেবিট, সো টাইটেলটা যদি অ্যাসেট হয় তাহলে ওটা ডেবিটে বসবে, আর টাইটেল যদি ক্রেডিট হয় বুঝতে হবে যে এটা একটা লায়াবিলিটি অথবা ওনার্স ইকুইটি অথবা রেভিনিউ। সো উই নো, আমরা জানি যে ইনক্রিজ ডিক্রিজের যে ব্যাপারটা, এটা আমরা ডেবিট ক্রেডিট রুল থেকেই পাচ্ছি, সেই অনুযায়ী এই ব্যালেন্সের নামকরণ হবে। তো জার্নালাইজিং করে পোস্টিং করে আমাদের এই শিট অফ পেপার করতে হবে, যেটাকে একটা স্টেটমেন্ট আমরা বলছি। its name of it is a trial balance which looks like this, যে দেখাচ্ছি। তো স্টেপ হচ্ছে, ট্রায়াল ব্যালেন্স হচ্ছে লিস্ট অফ অ্যাকাউন্ট টাইটেলস এন্ড ব্যালেন্সেস, টোটাল ডেবিট এন্ড ক্রেডিট কলাম করতে হবে, টোটাল করতে হবে, এবং ইকুয়ালিটিকে প্রুভ করতে হবে, which looks like this, যেটা তোমাদের বইয়ে 54 পৃষ্ঠায় দেখানো হয়েছে। সবাই 54 খুলে পেজ 54-এ তুমি এই ট্রায়াল ব্যালেন্সটা দেখতে পাচ্ছ। এখানে সেন্টারে একটা কথা লেখা আছে, the total debits must equal total credits, অর্থাৎ এই যে দেখো ডেবিট যোগ দিয়ে হয়েছে 28,700, ক্রেডিট যোগ দিয়ে হয়েছে 28,700। কেন ক্যাশ ডেবিট? কারণ ক্যাশ ইজ অ্যান অ্যাসেট, এটার ব্যালেন্স ডেবিট। অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ অ্যাসেট, ডেবিট। আবার অ্যাকাউন্টস পেয়েবল খেয়াল করো, এটা লায়াবিলিটি, এটা ক্রেডিট। এইভাবে ইনক্রিজ সাইডটাকেই আমরা ব্যালেন্স হিসেবে ধরি। আমরা জানি যে অ্যাসেট, তারপরে এক্সপেন্সেস, ড্রয়িংস, এগুলো হচ্ছে ডেবিট ব্যালেন্স, আর ক্রেডিট ব্যালেন্স হচ্ছে লায়াবিলিটি, তারপরে ওনার্স ইকুইটি,
অ্যান্ড রেভিনিউ, রেভিনিউ হলে ক্রেডিট হয়। তো এইভাবে যে পাঁচটা গ্রুপ, এই পাঁচটা গ্রুপের ডেবিট ক্রেডিট সম্বন্ধে আমাদের পুরোপুরি ধারণা আছে। তো সেইভাবে আমরা ব্যালেন্স গুলোকে বসিয়ে নিয়ে যদি যোগ দেই, তাহলে অবশ্যই এই দুটো সাইড মিলে যাবে, এবং মিললে আমরা কি বুঝতে পারবো যে আমরা এতক্ষণ যা করেছিলাম সেটা মোটামুটি ঠিক আছে। বুঝতে পেরেছো? যে তাহলে ট্রায়াল ব্যালেন্স যখন মিলে যাবে তখন আমরা ধরে নিব যে আমরা এতক্ষণ যে জার্নালাইজ করলাম, আমরা যে পোস্টিং দিলাম, সেগুলো ঠিক আছে। কিন্তু এটা কি অবধারিতভাবে সত্যি? নেক্সট স্লাইডে সেটার একটা অ্যান্সার পাবে, যে লিমিটেশনস অফ ট্রায়াল ব্যালেন্স। তোমরা যাও ইন ইউর বুক ইন পেজ 54 এর নিচের দিকে, 54 পেজের নিচের দিকে উপরে তো ট্রায়াল ব্যালেন্স দেখানো হয়েছে কিভাবে করতে হবে। এই পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি ট্রায়াল ব্যালেন্স করে দেখানো হয়েছে 28,700, যার টোটাল দুই সাইডে। তো লিমিটেশনস এর মধ্যে আর রয়েছে যে ট্রায়াল ব্যালেন্স মিলে গেলেও আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এভরিথিং ইজ কারেক্ট এটা বলা যাবে না। যদিও এটা ইনিশিয়ালি প্রুভ করে যে মোটামুটি আমাদের এটা ঠিক আছে বলে আমাদের ধারণা, কিন্তু কতগুলো বিশেষ মিস্টেক যদি থাকে, যদি বিশেষ কিছু মিস্টেক যদি থাকে, তাহলে ট্রায়াল ব্যালেন্স মিললেও আমরা বলবো না যে আমাদের অ্যাকাউন্টিং পারফেক্ট হয়েছে। সো ওগুলোর এক্সাম্পল হচ্ছে, যেমন ধরো একটা ট্রানজেকশন যদি টোটালি আমি জার্নাল না করে থাকি, ডেবিটও করি নাই ক্রেডিটও করি নাই, তাহলে ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। আচ্ছা, একটা কারেক্ট জার্নাল এন্ট্রি যদি আমি পোস্টিং না দিয়ে থাকি, আমি ট্রায়াল ব্যালেন্সে আদৌ ডেবিটও করি নাই ক্রেডিটও করি নাই, কিন্তু জার্নালে সেটা আছে, আমি ভুলে গেছি ওই জার্নালটাকে পোস্টিং দিতে, তাহলেও ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। একটা জার্নাল এন্ট্রিকে আমি ভুলে দুইবার পোস্টিং দিয়েছি, দুইবার ডেবিট করেছি দুইবার ক্রেডিট করেছি, তাহলেও ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। ইনকারেক্ট অ্যাকাউন্টস ইউজড, মানে অ্যাসেট টাইটেল যদি ক্যাশের বদলে আমি যদি ইকুইপমেন্ট ইউজ করি, ভুল, কিন্তু দুটোই যেহেতু অ্যাসেট সেই জন্য মিলে যাবে, কারণ অ্যাসেট সাইডের টোটালটা তখন ঠিকই থাকলো, কিন্তু আমি ভুল অ্যাকাউন্টে এন্ট্রি দিয়েছি। অফসেটিং এরার্স, মানে এক জায়গায় আমি 1500-কে 500 লিখেছি ডেবিট সাইডে, আবার উল্টো দিকে আমি ওটা 1500-কে 500 হিসেবে ক্রেডিট করেছি, দুটোই ভুল। সো একটা ভুল আরেকটা ভুলকে অফসেট করে দিচ্ছে। অথবা একটা অ্যাকাউন্টে 1000 কম লিখেছিলাম, আরেকটা অ্যাকাউন্টে 1000 বেশি লিখেছিলাম, তো দুটোই একটা আরেকটাকে অফসেট করে দিচ্ছে। এটা হলে, এই সমস্ত কারণ ঘটলে ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, তারপরও ভুল থেকে যাচ্ছে। এখন এই ভুল গুলো কি আমরা রেখে দিব নাকি? অ্যান্সার হচ্ছে যে না, ভুলগুলোকে আমরা বের করার চেষ্টা করি, আমরা পারফেকশনে বিশ্বাস করি। সো এই অ্যাকাউন্টস এক্সিকিউটিভরা অ্যাকাউন্টস করার পরে সেগুলো অডিটরের হাতে তুলে দেন। অডিটর ইজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, যারা সাধারণত এই ধরনের চেক করে থাকে, চেক চেক করেন, পরীক্ষা করেন, স্যাম্পল টেস্ট করেন, টোটাল চেক করেন, সবকিছু চেক করে দেখেন যে এই যে অ্যাকাউন্টিংটা করা হয়েছে এটা ঠিক কিনা, এটা একেবারে অ্যাবসলিউটলি কারেক্ট হলো কিনা। তারপরই যখন কারেক্ট হয়, ওনারা যখন সার্টিফাই করেন, তারপরই এটাকে ইউজারদের হাতে তুলে দেওয়া হয়, তার আগে না। সো দেয়ার আর মেকানিজমস, যে ভুল হলেও ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করতে হবে, চেষ্টা করা হয়। তো এই পর্যন্ত আমরা যেটা শিখলাম এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে আমাদেরকে ট্রানজেকশন গুলোকে প্রথমে জার্নালে নিয়ে যেতে হবে, জার্নালে আমাদের যেইভাবে শেখানো হয়েছে সেইভাবে জার্নাল এন্ট্রি গুলো করতে হবে, তারপরে জার্নাল গুলোকে আবার লেজারে ট্রান্সফার করে পোস্টিং দিতে হবে,
লিখতে হবে। তো না, এটা না। স্যারের নেট মেবি একটু বাহবা দিছে, একটু ওয়েট করা সবাই। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার ইন্টারনেটটা একটু অফ হয়ে গিয়েছিল। শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে লেট আস ফিনিশ, যেটুকু বাকি আছে আমরা শেষ করি। স্ক্রিন দেখতে পাচ্ছ? আমরা ট্রায়াল ব্যালেন্স নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? জি স্যার। ট্রায়াল ব্যালেন্স আমাদের এখানে 54 পেজে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এন্ড প্রোডাক্ট। তো আমি আবারও বলছি যে আমাদের সামনে এই চ্যাপ্টারের উপরে যে প্রবলেমটা থাকবে, এই প্রবলেমটা মিড টার্মেও আসবে, এরকমই একটা প্রবলেম। আবার এটার উপরে একটা ক্লাস টেস্টও আমি নিব। সেটা হচ্ছে যে তোমাদেরকে 10 থেকে 15টা ট্রানজেকশন দেওয়া থাকবে, সেটা তোমরা প্রথমে জার্নাল করবে, তারপরে লেজার অ্যাকাউন্ট করবে, তারপরে ট্রায়াল ব্যালেন্স করে একদম মিলিয়ে দেখাবে। এই হচ্ছে কাজ, যেটা তোমাদের বইয়ে এই যে পেজ 52, 53 and 54 এই 3টা পৃষ্ঠায় যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক তোমাকেও এইভাবে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? তো আগামী ক্লাসে আমি একটা প্রবলেম করে দেখাবো ক্লাসে এই এটার উপরে, তারপরেই তোমাকে ক্লাস টেস্টটা দেওয়া হবে। আর আমি যেটা আগে বলেছিলাম যে প্রথম চ্যাপ্টারের উপরে অ্যাসাইনমেন্ট দিব একটা, তো আমি অ্যাসাইনমেন্টটা আজকে পোস্ট করে দিব। অ্যাসাইনমেন্ট হবে যে 4টা কিংবা 5টা প্রবলেম তোমাকে করতে হবে, করে আপলোড করে দিবা অ্যাসাইনমেন্ট হিসেবে। আর এটার জন্য অ্যাসাইনমেন্টের জন্য তুমি সময় পাবে 7 দিন, মানে আজকে বুধবার, আগামী বুধবার রাতের মধ্যে তোমাকে ওটা আপলোড করতে হবে। আর ক্লাস টেস্টের ব্যাপারটা আমি নেক্সট ক্লাসে বলে দিচ্ছি কবে সেটা আমাদের
নেওয়া হবে। আর একটা জিনিস আমাকে মনে করিয়ে দিও যে এই যে প্রবলেমটা এখানে দেখানো হলো পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সির, ঠিক সিমিলার একটা প্রবলেম আমি ওয়ার্ড ফাইল ওপেন করে তোমাদের সাথে টাইপ করে 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 দেখাবো যে কিভাবে করতে হবে। তাহলে তোমরা শিখতে পারবে, শেখার পরেই তোমাদের ক্লাস টেস্ট হবে। ঠিক আছে? জি স্যার। এখন আমরা এখানে লিমিটেশন গুলো দেখেছি, এটা থিওরির জন্য ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে যেগুলো জানা দরকার। আর রিভিউ কোশ্চেনটার উত্তর দাও। এখানে একটা রিভিউ কোশ্চেন দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারের উপরে। আমরা যে অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে শুরু করেছিলাম, তখন আমি বলেছি যে অ্যাকাউন্টিং ইকুয়েশনকে তো এক্সপ্যান্ড করা যায়, মানে কোনো কোনো আইটেমের এক্সপ্যানশন হয়, যেমন অ্যাসেট অনেকগুলো অ্যাসেট হতে পারে, লায়াবিলিটি অনেকগুলো লায়াবিলিটি হতে পারে, ওনার্স ক্যাপিটাল অনেকগুলো হতে পারে, ওনার্স ড্রয়িং, রেভিনিউ, এক্সপেন্স, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স নিয়ে ইকুয়েশনের সাথে ইনক্লুড করা যায়। তো এখানে 4 ধরনের ফর্মুলেশন দেখানো হয়েছে, কোনটা কারেক্ট? এগুলো 3টা ভুল, একটা কারেক্ট। তোমাকে বলতে হবে which one is incorrect, or কি বলা আছে, which one is correct, which one of the following represents the expanded basic accounting equation। কোনটা এর মধ্যে 3টা ভুল, একটা কারেক্ট, কোনটা বলো? বলতে পারছো? স্যার এটা কারেক্ট স্যার। এটা রাইট। আর কারো মাথায় অন্য কোনো অ্যান্সার আসছে? স্যার এ কারেক্ট। এ কারেক্ট। কিভাবে কারেক্ট আমাকে বুঝায় দাও। অ্যাসেটস আর লায়াবিলিটিস, হ্যাঁ এই পাশে ইকুয়েশন এর পাশে লায়াবিলিটিস ঠিক আছে, ওনার্স ক্যাপিটালও ঠিক আছে, প্লাস ওনার্স ড্রয়িং, এটা কি কারেক্ট? ওনার্স ক্যাপিটাল আর ওনার্স ড্রয়িং তো একই বিহেভ করতে পারে না, এটা উল্টো, একটা আরেকটার অপোজিট, সো ইট শুড বি মাইনাস। আর রেভিনিউ যদি ওনার্স ক্যাপিটালের সাথে থাকে তো ইট শুড বি প্লাস, কারণ এটা ইনক্রিজও হচ্ছে প্লাস আর এটার ইনক্রিজও প্লাস। আর এক্সপেন্স মাইনাস ঠিক আছে যদি এই পাশে থাকে, তাহলে এটা কারেক্ট না। অ্যাসেট এই পাশে দিচ্ছি, ওনার্স ড্রয়িং এই পাশে প্লাস, ওকে এই পাশে থাকলে ওনার্স ড্রয়িং মাইনাস বললাম, তাহলে এই পাশে চলে আসলে সাইন চেঞ্জ হবে প্লাস, তাহলে এটা ঠিক আছে। এক্সপেন্স যদি ওনার্স ইকুইটি সাইডে থাকে তাহলে মাইনাস, আর যদি এই পাশে আসে, ইকুয়েশনের এই পাশে আসে তাহলে প্লাস, ঠিক আছে। লায়াবিলিটিস ইকুয়েশন ওই পাশে থাকলে প্লাস, ঠিক আছে। ওনার্স ক্যাপিটাল প্লাস, ঠিক আছে। আর রেভিনিউ ইনক্রিজ এজ ওনার্স ইকুইটি, সো এটাও প্লাস, এটা ঠিক আছে। আমার মতে বি ইজ কারেক্ট। সি, অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস মাইনাস ওনার্স ড্রয়িং equals to owner's capital plus revenues minus expenses. This is also not correct. আব্বু আসলে ভালো মতো ধরবেন, আগে কারণ যান। লায়াবিলিটিস অ্যাসেটের থেকে ওনার্স ড্রয়িংটা আমি মাইনাস দেখাতে পারি না, এটা একই রকম বিহেভ করে অ্যাসেট এন্ড ওনার্স ড্রয়িং। সো ইকুয়েশনের বাম পাশে থাকলে ইট অল শুড বি সেম সাইন, এটা তো প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এভাবে হতে পারবে না। অ্যাসেট ইকুয়ালস টু রেভিনিউ প্লাস এক্সপেন্সেস মাইনাস লায়াবিলিটিস, এটা হবে না, কারণ এই পাশে থাকলে লায়াবিলিটি মাইনাস হবে না, প্লাসই হবে। সো অনলি বি ইজ দ্য কারেক্ট অপশন। So it is like this. দেখো, আর ইউ স্যাটিসফাইড? ইকুয়েশনটাকে আরো ভালো করে স্টাডি করো। যখন সাইড চেঞ্জ করবে তখন প্লাস মাইনাস এটার পরিস্থিতি কি দাঁড়াবে সেটাকে বিবেচনা রাখতে হবে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো এই সাথে আমাদের এই চ্যাপ্টার 2 শেষ হয়ে গেল। এটা খেয়াল করো, এই স্লাইডটা, ইটস এ কপিরাইটেড স্লাইড,
সুতরাং তোমরা এগুলো কারোর সাথে শেয়ার করবে না, কাউকে দিবে না। এটা শুধু ক্লাসরুম ইউজের জন্য, আমাদের নিজস্ব ব্যবহারের জন্য। ওকে, এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করো, আর আমরা এক্সারসাইজে চলে যাচ্ছি। এখানে দেখো পেজ 55 এ কিছু টার্মিনোলজি আছে, গ্লসারি রিভিউ। এই টার্মিনোলজি গুলো একটু তোমাদের দেখে নিতে হবে, কারণ থিওরির জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো চার্ট অফ অ্যাকাউন্ট কাকে বলে, জার্নালাইজিং ব্যাপারটা কি, নর্মাল ব্যালেন্স কাকে বলে, এই ধরনের সব ডেফিনিশন গুলো এখানে ওয়ান সেন্টেন্সে দেওয়া আছে, জানতে হবে। তারপরে 56 পৃষ্ঠায় 56, 57 এগুলোতে প্র্যাকটিস প্রবলেম আছে। প্র্যাকটিস প্রবলেম গুলো তোমাকে দেওয়া হচ্ছে যে সলিউশন দেওয়া, তুমি এগুলো করবে, সলিউশন না দেখে আগে নিজে করবে, নিজের কপিতে করে তারপরে মিলিয়ে দেখবে। মিলিয়ে দেখলে তুমি যদি ভুল পাও, যে তুমি ঠিক করে করতে পারোনি, তাহলে তুমি আবার নতুন করে চিন্তা করবে যে কেন ভুল হলো, সেটা সংশোধন করার চেষ্টা করবে। এখানে এক্সারসাইজ প্র্যাকটিস এক্সারসাইজের নাম্বার 1 দেখো, প্রেজেন্টেড বিলো ইজ ইনফরমেশন রিলেটেড টু হ্যামন্ড রিয়েল এস্টেট এজেন্সি। হ্যামন্ড রিয়েল এস্টেট এজেন্সির 6টা ট্রানজেকশন দেওয়া আছে, 6টা ট্রানজেকশনের জন্য 6টা জার্নাল এন্ট্রি করা হয়েছে। খুবই সিম্পল, সহজভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। প্রথমটা যেমন, লিয়া বার্জ বিগিনস বিজনেস as a real estate agent with a cash investment of $30,000. বই খোলো, বই খুলে কিন্তু আমার সাথে ফলো করতে হবে। তো লিয়া বার্জ তিনি হচ্ছেন মালিক, যিনি হ্যামন্ড রিয়েল এস্টেট এজেন্সি নামে একটা বিজনেস খুললেন। সব বিজনেসের প্রথম ট্রানজেকশনটা নর্মালি এরকমই হয়, স্টার্ট অফ দ্য বিজনেস, স্টার্ট অফ ইনভেস্টমেন্ট। জার্নাল এন্ট্রিটাও কমন, সেটা হচ্ছে ক্যাশ ইনক্রিজেস ইন দ্য বিজনেস, ক্যাশ ডেবিট, ওনার্স ক্যাপিটাল, ওনার্স ইকুইটি বাড়ে, ওনার্স ক্লেইম বাড়ে, বিজনেসেস ওনার্স ক্যাপিটাল ক্রেডিট। এটা হচ্ছে কমন একটা জার্নাল এন্ট্রি, সেটা দেখানো হয়েছে। তারপরে সেকেন্ড ট্রানজেকশনে বলছে পেইড রেন্ট $700 অন অফিস স্পেস, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ, ইয়েস। 3 নম্বর হচ্ছে পারচেজ অফিস ইকুইপমেন্ট ফর 2800 অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট যখন বললো তখন ধরে নিতে হবে যে দেয়ার ইজ নো ক্যাশ পেমেন্ট অর রিসিপ্ট। ক্যাশ পেমেন্ট রিসিপ্ট হয়নি, এটা যেহেতু ইকুইপমেন্ট পারচেজ করা হয়েছে, তো এটা একটা লায়াবিলিটি ক্রিয়েট করতে হবে। লায়াবিলিটি যদি নোট সই করে না হয়, নোটস পেয়েবলে না হয়, তাহলে লায়াবিলিটির নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। সেটাই এখানে করা হয়েছে। ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 2800। ইকুইপমেন্ট ডেবিট হচ্ছে কারণ অ্যাসেট ইনক্রিজ করছে বিজনেসে। তারপরে অক্টোবর 6, সেলস এ হাউস and lot for Hal Smith, bill Hal Smith $4,400 for realty services performed. যে রিয়েল এস্টেট এজেন্সি, এরা অন্যের হয়ে বাড়ি কেনা বেচা করে, মাঝখানে একটা কমিশন পায়, এটাই হচ্ছে রিয়েলটি সার্ভিস। তো হ্যাল স্মিথ নামে এক ভদ্রলোকের কাছ থেকে $4,400 পাওনা হয়েছে এবং তাকে বিল পাঠানো হয়েছে। তো এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। যেহেতু বিল পাঠানো হয়েছে, আমরা ক্যাশ পাইনি, তো অ্যাকাউন্টস রিসিভেবল নামে একটা অ্যাসেট ডেবিট করতে হবে। সার্ভিস রেভিনিউ হয়েছে এটা, যেহেতু এটা একটা সার্ভিস দিয়ে আমরা আর্ন করেছি। দিস ইজ দি মেইন রেভিনিউ সোর্স অফ দিস এন্টারপ্রাইজ। সো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 27 October, pays $1,100 on the balance related to transaction of October 3. October 3 তে যাও, 3 তে গিয়ে দেখো যে একটা পারচেজ করা হয়েছিল ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট। তাহলে এখন সেটা $2800 অন অ্যাকাউন্ট ছিল, ওখানে আমরা ওখান থেকে $1100 পে করেছি, মানে পরিশোধ করেছি। পেইড, পেইজ, তাহলে টাকাটা চলে গেল, ক্যাশ চলে গেল, ক্যাশ উইল বি ক্রেডিট। আর ডেবিট হবে কি?
যেহেতু অ্যাকাউন্টস পেয়েবল অলরেডি রেকর্ডেড, তো অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটিকে কমাতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর on 30 October receives bill for October utilities. Utilities হচ্ছে যে কোনো ধরনের এক্সপেন্স যা আমরা করে থাকি, সাধারণত ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, টেলিফোন এন্ড আদার অন্যান্য যে কোনো সার্ভিস পেতে, সেগুলোকে এক কথায় ইউটিলিটিস বলে। তো ওই ধরনের ইউটিলিটিস এক্সপেন্স হয়েছে, কিন্তু ব্র্যাকেটে বলা হচ্ছে, দেখো খেয়াল করে, নট পেইড অ্যাট দিস টাইম, মানে পে করা হয়নি। তাহলে অন অ্যাকাউন্ট মানে এটা একটা ক্রেডিট ট্রানজাকশন। ক্রেডিট ট্রানজাকশন হলে একটা লায়াবিলিটি ক্রিয়েট করতে হবে, আর এক্সপেন্সকে ডেবিট করতে হবে, কারণ এক্সপেন্স হয়ে গেল ইউটিলিটি বাবদ। তো ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তো এই যে 6টা জার্নাল এন্ট্রি কারেক্টলি এখানে করা হয়েছে। তারপরে 2 নম্বর ট্রানজাকশন, 2 নম্বর প্রবলেমে তোমাকে অনেকগুলো টি অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা টি অ্যাকাউন্ট দেওয়া হয়েছে। এগুলো থেকে তোমাকে উল্টো মানে ব্যাক ক্যালকুলেশন জার্নাল করতে হবে। অ্যাকাউন্টসে পোস্টিং দেওয়া আছে, এখন তোমাকে বলতে হবে কোন জার্নাল এন্ট্রি থেকে এই পোস্টিং গুলো হয়েছিল, জার্নাল এন্ট্রি ক্রিয়েট করতে হবে। সেটাও তুমি ধীরে ধীরে বসে বসে মিলিয়ে মিলিয়ে করবে, তারিখ দেখে দেখে করাটাই স্বাভাবিক এবং সহজ। তো সেখানে যেমন ক্যাশে ডেবিট হয়েছে 4 তারিখ 16,000, আবার ওনার্স ক্যাপিটালে ক্রেডিট হয়েছে 16,000। তাহলে জার্নাল এন্ট্রিটা কি ছিল? ক্যাশ ডেবিট, ওনার্স ক্যাপিটাল, ক্রেডিট, এরকম জার্নাল এন্ট্রি গুলো লিখতে হবে। তো যে কয়টা জার্নাল এন্ট্রি তুমি এখানে পাবে, সেই জার্নাল এন্ট্রি গুলোই হচ্ছে তোমার অ্যান্সার, উল্টো পাবে। তারপরে দেখো সলিউশনটা কিন্তু দেওয়া আছে পেজ 57-এ। তারপরে ট্রায়াল ব্যালেন্সও করে দেখানো হয়েছে। একটা বি সলিউশন, ডিপো কোম্পানি। তারপরে প্র্যাকটিস প্রবলেম ইন পেজ 57, যেটার সলিউশন দেওয়া আছে ইন পেজ 58 59, একেবারে ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত। এটাই হচ্ছে একটা আইডিয়াল প্রবলেম, যেখানে তুমি দেখতে পাচ্ছ 3টা জিনিস, 3 পার্ট, জার্নাল এন্ট্রি, লেজার অ্যাকাউন্টস এন্ড দি ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি যে এরকমই প্রবলেম মিড টার্মে থাকবে, এবং ক্লাস টেস্টেও আমি এটা একটা পরীক্ষা করব, যে 10 থেকে 15টা ট্রানজাকশন দিব, সেগুলো জার্নালাইজ করতে হবে, পোস্টিং দিতে হবে, ট্রায়াল ব্যালেন্স করে মিলিয়ে দেখাতে হবে। দ্যাটস ইট। আর অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব আজকে চ্যাপ্টার 1 এর উপরে 5টা প্রবলেম, সেগুলো করে তোমাকে আপলোড করতে হবে 7 দিন সময়, ঠিক আছে? ক্লাস টেস্টের ব্যাপারটা আমি একটা অঙ্ক তোমাদেরকে যখন করাবো, অঙ্ক যেটা করাবো সেটা পেজ 63 অনওয়ার্ডস, 63 64 এইসব পৃষ্ঠায় যে প্রবলেম গুলো আছে বড় প্রবলেম, সেগুলোর থেকে একটা প্রবলেম বাছাই করে নিয়ে আমি ওয়ার্ড ফাইল ওপেন করে কম্পিউটার স্ক্রিনে টাইপ করে করে তোমাদেরকে শেখাবো, দেখাবো যে কিভাবে সলভ করতে হয়। তারপরে তোমাদেরকে ক্লাস টেস্টের টাইম দিব, ডেট দিব, টাইম দিব, ঠিক আছে? তাহলে ইন দি মিন টাইম যেটুকু আলোচনা হলো সেগুলো ভালো করে বাসায় অবসর সময় ক্লিয়ার আপ করতে হবে। ক্লিয়ার আপ মানে পড়ে একদম আপ টু ডেট হয়ে যেতে হবে। এখন আমাদের অনেকেরই প্রবলেম, বিশেষ করে ছাত্রদের, যে টিচারের অপেক্ষায় থাকো তোমরা, যে টিচার ডিসকাস করবে তারপরে আমি করব। নো, আমার সাজেশন হচ্ছে ডু ইট ইন অ্যাডভান্স। টিচার তো তার করার সময় আসলে তিনি করবেন, করে তোমাকে দেখাবেন, তখন তুমি মেলাবে যে তোমার এডুকেশনটা কিংবা তুমি যেটা শিখলে নিজে নিজে সেটা পারফেক্ট হলো কিনা। আর নিজে শেখাটা সবচেয়ে ভালো। আমরা যখন ছাত্র ছিলাম অনেক আগে, অনেক অনেক আগে, তখন আমাদের এরকম কোনো কোচিং ছিল না, কিংবা কেউ আমাদেরকে গাইড করেনি, বাবা মারা হেল্প করেনি, নিজে থেকে শিখতে হতো। তখন একটা প্রসেস আমরা ফলো করতাম, সেটা হচ্ছে আমরা ক্লাসমেটদের মধ্যে একটা লিয়াজও করতাম, মানে একটা গ্রুপ করতাম,
গ্রুপ করে হলিডেতে আমরা যে কোনো একজনের বাসায় বসে যেতাম, বসে মনে করো 5 জন, তো ও যেটা প্রবলেম পারে সে করে আমাদেরকে বুঝাইতো, আমি যে প্রবলেমটা ভালো পারি সেটা আমি করে ওদেরকে বুঝাইতাম। এইভাবে একজন আরেকজনকে এডুকেট করতাম এবং সেইভাবে আমরা পুরো জিনিসটা শিখে যেতাম। তো তোমাদেরও এটা আমি শেখাচ্ছি যে একটা গুড প্রসেস, তোমরা যদি এটা করতে পারো, ইফ ইউ ক্যান ডু ইট, নিজেদের মধ্যে একটা গ্রুপ নিয়ে তারপরে বসতে পারো, সেটা অনলাইনে বসতে পারো, একটা ক্লাসরুম ক্রিয়েট করে, দ্যাট উইল বি ভেরি গুড। আর যদি খোলা থাকে ইউনিভার্সিটি, তখন যে কোনো একটা খালি ক্লাসরুমে, যেখানে যখন তোমার অফ আছে তখন তোমরা 5-6 জন বসে বই খাতা নিয়ে প্র্যাকটিস শুরু করে দিতে পারো, একজন আরেকজনকে হেল্প করতে পারো। আর যেহেতু এখন আমরা অনলাইনেই আছি, সো ডোন্ট ট্রাই টু সিট টুগেদার ইন এনি প্লেস, দরকার নাই। অনলাইনে গ্রুপ ক্রিয়েট করে, ক্লাসরুম ক্রিয়েট করে নিজেরা নিজেরা এটা করো, করলে ভালো হবে, শিখতে পারবে। ঠিক আছে? সো এই পর্যন্তই আজকে। আমার মনে হয় আমরা শেষ